জাস্ট কোশ্চেনটা দেখো, অপশন দিচ্ছে। Among the following, who suggested that the concept of rolling plan is an important concept in view of solving socio-economic problems of the third world countries? এটা কে বলেছিলাম? এর মধ্যে কে, দুটো পয়েন্ট খুব ক্লিয়ারলি তোমার হচ্ছে যে ক্লিয়ার করে রাখতে হবে। একটা হচ্ছে এই যে রোলিং প্ল্যান কনসেপ্টটা কার, আর একটা কে আমাদের মতো কান্ট্রিজ গুলোকে বললো যে আপনারা রোলিং প্ল্যান গ্রহণ করুন, যেটা আমাদের মতো কান্ট্রির ক্ষেত্রে ভীষণ তোমার হচ্ছে যে সহায়ক উন্নয়নের ক্ষেত্রে। ওকে, আজকে প্রথমে আমরা করলাম কি আগের দিনের ক্লাসের যে আলোচনা, তার উপর ছোট্ট একটা রিভিশন টেস্ট মতো নিয়ে এলাম। ওকে, কে বলেছিলেন এর মধ্যে? আচ্ছা, দেখো আমাদের আনসার তোমাদের যারা আনসারটা করলে, হ্যাঁ, এইখানে দুটো পয়েন্ট ক্লিয়ারলি তোমার হচ্ছে মানে অবশ্যই ক্লিয়ার করে রাখবেন। একটা হচ্ছে রোলিং প্ল্যান কনসেপ্টটা কার, রোলিং প্ল্যান কনসেপ্ট হচ্ছে রাগনার রাগনার ফিচ। আর ইন্ডিয়ার মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলোকে বলছেন এটা গ্রহণ করুন, ভীষণ এটা হেল্পফুল ইন অর্ডার টু সলভ দ্য সোশিও ইকোনমিক প্রবলেমস। এটা হচ্ছে কি, এটা বললো গুন্নার মিডডাল। আনসার ইজ সি, গুন্নার মিডডাল। তাহলে among the following who suggested that the concept of ruling plan is an important concept in view of solving socio-economic problems of the third world country? এইটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ কে বলছে, এটা ভীষণ একটা মানে তোমার গুরুত্বপূর্ণ একটা ওয়ে একটা কান্ট্রির সোশিও ইকোনমিক প্রবলেম সলভের ক্ষেত্রে। সেইটা বলছেন কি তোমার গুন্নার মিডডাল বলছেন। আর এই যেটা প্ল্যানিং, পার্টিকুলার প্ল্যানিং কনসেপ্ট, এই কনসেপ্টটা কার? এই কনসেপ্টটা হচ্ছে তোমার হচ্ছে যে রাগনার ফ্রিচের কনসেপ্ট। রবি, আকাশ, তোমাদের কোশ্চেন আমি এই সেশনটা নেওয়ার পরেই বলে দেবো। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসুন। নেক্সট পয়েন্ট চলে আসুন। A series of nuclear tests were carried out under the name Pokhran 1 in the year. আমরা আমাদের কান্ট্রিতে পোখরান 1, পোখরান 2 এই সমস্ত আমরা তোমার হচ্ছে যে ওই যেটা আমরা বলি তোমার হচ্ছে যে নিউক্লিয়ার তোমার হচ্ছে যে টেস্ট আমরা পেয়েছি, তাই তো? এই পোখরান 1টা কোন বছরে পেয়েছিলাম? অনেক সময় বলে কোন প্ল্যানে পেয়েছিলাম, অনেক সময় কোশ্চেন দেয় আমরা কোন তোমার হচ্ছে যে ইয়ারে পেয়েছিলাম। ওকে, অপশন দিচ্ছি। এক্স্যাক্টলি, অপশন দিচ্ছি। আনসার হচ্ছে ফিফথ ফাইভ প্ল্যান, বাট ইয়ারটা কি ছিল? জিকের কোশ্চেন, নর্মাল জিকের কোশ্চেন, ট্রাই টু আনসার দিস কোশ্চেন। যেটা কোন প্ল্যানে? আনসার হচ্ছে ফিফথ ফাইভ প্ল্যান, তাই তো? আগের দিন ক্লাসে বললাম ফিফথ ফাইভ প্ল্যান। আচ্ছা বলো তো, তোমার হচ্ছে যে আন্ডার মানে দিস টেস্ট ওয়াজ কন্ডাক্টেড আন্ডার দ্য সুপারভিশন অফ হুইচ পার্সন? যিনি ওই সময়ে বার্ক অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের তোমার হচ্ছে ডিরেক্টর ছিলেন? লেখো তো এটা। আচ্ছা, রাজা রামান্না। এটা 1974 সাল, 1974 প্রোগ্রাম 1 যেটা পেয়েছি আমরা। দিনটা তোমার ছিল আহ মে মাস, মে মাসের 18th, 18th মে, 18th মে 1974, 18th মে 1974। এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম তোমার হচ্ছে যে সাকসেসফুল নিউক্লিয়ার বোম টেস্ট হলো। রাজা রামান্না, বুদ্ধ পূর্ণিমার দিন হয়েছিল। ইন্দিরা গান্ধী পিএম ছিলেন। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসো। 5 commercial banks were nationalized by the Indira Gandhi government during. এটা 6 হবে, হ্যাঁ। ও, এটা 6 করে নাও, 6 কমার্শিয়াল ব্যাংক, হ্যাঁ, 6 কমার্শিয়াল ব্যাংক। এইটা তোমার হচ্ছে যে আমাদের দেশ ন্যাশনালাইজড হয় কোন প্ল্যান পিরিয়ডে? দিনটা ছিল 15ই এপ্রিল, দিনটা তোমার ছিল 15ই এপ্রিল, 15th এপ্রিল।
1980। হুম, 15th এপ্রিল 1980, অর্থাৎ আনসার হচ্ছে 6-5 প্ল্যান। এটা 6টা ব্যাংক আর 14 ব্যাংক কবে, 14টা ব্যাংক কবে ন্যাশনালাইজড হয়েছিল? এক্স্যাক্টলি, ফার্স্টেরটা হচ্ছে 19 জুলাই, প্রথমটা হচ্ছে 19 জুলাই 1969। প্রথমটা ছিল 19 জুলাই 1969। এটা কোন প্ল্যানে? এই অমিয়া বল, এটা কোন প্ল্যানে হয়েছিল এটা? অনেক সময় দেখ কোন 5 year প্ল্যানে, ইন হুইচ 5 year প্ল্যান 14 প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস were nationalized, during which 5 year plan? What will be your answer? Your answer will be during the fourth 5 year plan. During the fourth 5 year plan. Hmm? During the fourth 5 year plan. Next question. এটা 6টা কমার্শিয়াল ব্যাংকস, 6 প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস were nationalized by the Indira Gandhi government during 6টা ব্যাংক, 6টা প্ল্যানে বা 6তম প্ল্যানে। এরিয়া প্ল্যানিং অ্যাপ্রোচ, রবিবার তোমার আনসারটা বলে দেবো। এরিয়া প্ল্যানিং অ্যাপ্রোচ ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্ট অফ হুইচ প্ল্যান? এরিয়া প্ল্যানিং অ্যাপ্রোচটা কোন প্ল্যানের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমার ছিল? এই তোমাদের একটু ইনফরমেশনটা শেয়ার করে দিই। আজকেও 4টের সময় একটা মিসলেনিয়াসের মক টেস্টের শিডিউল তোমার করা ছিল। যদিও 4টে যদি কারো না মানে মিস করলেও কি হয়, পরে দেওয়া যাবে, এবং আনলিমিটেড টাইম তোমার করা আছে আর কি, আনলিমিটেড টাইম যতবার ইচ্ছে মানে দিতে পারবে। আমি কেন কেন করে কেন করতে বলেছি এটা? এটা প্র্যাকটিসটা কন্টিনিউ করার জন্য। ধরো একবার দুবার তিনবার, মানে তোমার হচ্ছে ওই সেটটা নিয়ে তুমি 5 বার, তুমি মানে ধরো প্রথম 10টা কোশ্চেন করলে, পরে আর 20টা কোশ্চেন করলে। হুম, অলরেডি 6টা না 7টা হয়ে গেছে, বাকি 3টে 4টে এই এই সপ্তাহের মধ্যেই আপলোড হয়ে যাবে। হুম, পরীক্ষার আগে একটু সেট গুলো দাও, যাতে করে একটু তোমার কাছে যেটা প্রিপারেশনটা হচ্ছে একটু তোমার সাথে হচ্ছে মানে রিভিশন হয়, এবং আর কি নতুন তোমার হচ্ছে কোশ্চেন আনসার জানতে পারো। র্যাঙ্ক দেখা যায়, হ্যাঁ। হুম, হ্যাঁ স্মিতা। আচ্ছা, এইটা আনসার হলো গিয়ে কি, তোমার আনসার হলো এরিয়া প্ল্যানিং অ্যাপ্রোচ, যেটা হচ্ছে খুব ভালো ভালো কোশ্চেনের সেট। হ্যাঁ, আমার নিজস্ব অভিজ্ঞতা এদিকে সেট গুলো করা আছে, ভীষণ তোমার হচ্ছে হেল্পফুল সেট সামনের পরীক্ষার জন্য, একটু ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা, আনসার হচ্ছে এরিয়া প্ল্যানিং অ্যাপ্রোচ, এটা হচ্ছে কি তোমার এরিয়া প্ল্যানিং অ্যাপ্রোচ এটা 6 প্ল্যানের। ওই যে সেটের যে ম্যাথ থাকবে না, ম্যাথের বাইরে কোনো ম্যাথ দেবে না, কিন্তু জিকেটা ওখানে তুমি বাইরে থেকে আসতে পারে বা দিতে পারে, মানে ম্যাথ ওই যা ম্যাথ ওখানে ম্যাথ ওই ওই ম্যাথে দেয় দেয় আর কি। আমরা পিএসসি ম্যাথ যা দেয়, ওই যা সেটে পাচ্ছ, বিভিন্ন সেট গুলো মিলিয়ে ওখান থেকে ম্যাথ তুমি পাবো, হয়তো ডেটা গুলো চেঞ্জ করে দেবে বা নামটা চেঞ্জ করবে, কিন্তু ওই ওভার ম্যাথের ইয়েটা মানে টাইপটা সেম পাবে হয়তো। পাবে হয়তো না, পাবে আর কি। এটা ভালো করে ম্যাথ গুলো প্র্যাকটিস করো, জিকে গুলো করো। আচ্ছা, এরিয়া প্ল্যানিং অ্যাপ্রোচ জিনিসটা কি? দেখো, আমরা প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা টিল ডেট, মানে সেই প্রথম প্ল্যান থেকে যতদিন প্ল্যান কন্টিনিউ হয়েছে, টিল ডেট বলা ভুল হবে, আপ টু দ্য লাস্ট 5 year প্ল্যান, আমরা কি করেছি প্ল্যানিং এর ক্ষেত্রে 2 ধরনের অ্যাপ্রোচ পেয়েছি। কি কি অ্যাপ্রোচেস পেয়েছি? একটা হচ্ছে সেক্টরাল, একটা সেক্টর প্ল্যানিং অ্যাপ্রোচ, আর একটা পাচ্ছি আমরা এরিয়া প্ল্যানিং অ্যাপ্রোচ। একটা সেক্টরাল, একটা আর একটা পাচ্ছি আমরা এরিয়া প্ল্যানিং অ্যাপ্রোচ পাচ্ছি। আমাদের দেশে মনে রাখবে, প্রথম প্ল্যান থেকে এই যে 5th প্ল্যান পর্যন্ত আমরা কি করেছি, সেক্টরাল প্ল্যানিং অ্যাপ্রোচ কন্টিনিউ করেছি। আর 6 থেকে আমরা করছি, 6 অনওয়ার্ড কি করছি আমরা, সরি, এইখানে আমরা সেক্টর প্ল্যানিং নিয়েছি, আর 6 থেকে করছি এরিয়া প্ল্যানিং অ্যাপ্রোচ নিচ্ছি। ব্যাপারটা কি মনে রাখবে, এই যে সেক্টর প্ল্যানিং অ্যাপ্রোচটা কেমন দেখো, যে আমি এক উদাহরণ দিচ্ছি, গভর্নমেন্ট চাইছে আমাদের দেশের কৃষি ক্ষেত্রে ডেভেলপ করতে। কি করলো, কৃষি ক্ষেত্রে ডেভেলপমেন্টের স্বার্থে গভর্নমেন্ট কি করছে, অল ওভার কান্ট্রির জন্য কিছু ডিসিশন গ্রহণ করছে। যে বললাম, আমি প্রতিটা স্টেটকে কৃষির অগ্রগতির লক্ষ্যে বা কৃষি উন্নয়নের স্বার্থে 1 লক্ষ টাকা করে দেবো। দেখা গেলো এইখানে যে একটা প্ল্যান তৈরি করলো, মানে প্ল্যান একটা টার্গেট ফিক্স করলো। তাহলে এই যে টার্গেটটা ফিক্সড, এখানে দেখো তোমার হচ্ছে যে কোনো পার্টিকুলার এরিয়া বা কোনো পার্টিকুলার স্টেটকে তোমার হচ্ছে বেস করে কিন্তু উন্নয়ন কৌশল নেওয়া হলো না। তাকে বেস করে নেওয়া হলো যে আমরা ওভারঅল কান্ট্রি কৃষি ডেভেলপমেন্ট করবো, আর কৃষি ডেভেলপমেন্টের স্বার্থে ওভারঅল কান্ট্রির প্রতিটা কর্নারে প্রতিটা স্টেটকে আমি এত করে অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবো। তাহলে এখানে যে উন্নয়নের যে কৌশল নেওয়া হচ্ছে, একটা পার্টিকুলার সেক্টরকে ভিত্তি করে ডেভেলপমেন্টের কৌশল নেওয়া হচ্ছে, সেখানে কোনো স্পেসিফিক এরিয়া, স্পেসিফিক জোন বা স্পেসিফিক স্টেট বা স্পেসিফিক কর্নারকে বেস করে কোনো ভাবনা চিন্তা হলো না।
আগে এটা গেল একটা সেক্টর। এরিয়া কোনটা? যখন দেখা যাচ্ছে যে কোন একটা পার্ট মানে কোন একটা ইকোনমি ডেভেলপ করতে চাইছি, এক একটা এরিয়ার জন্য একরকম ভাবনা চিন্তা করছি, যেখানে যেমন সেখানে সেখানে সেই ধরনের ভাবনা চিন্তা করে আমরা প্ল্যান তৈরি করছি। ধরো কৃষি উন্নয়ন করছে, এগ্রিকালচার ডেভেলপমেন্টের টার্গেট ফিক্স করে কৃষি উন্নয়ন করবো। কি করা হলো? গভর্নমেন্ট প্ল্যান তৈরি করছে কি হবে, যে কৃষি যেখানে যেমন পরিস্থিতি আছে সেই মোতাবেক কি করছি আমরা, উন্নয়নের কৌশল নিচ্ছে। ধর একটা স্টেট ভীষণ পিছিয়ে আছে, ওরা তাকে 2 লক্ষ টাকা দেবো। একটা স্টেট আগিয়ে আছে, ওকে বললো 50,000 টাকা দেবো সাপোজ। তাহলে এখানে কি হচ্ছে না, এই যে প্ল্যানটা বললাম কি করলাম, এখানে অল ওভার কান্ট্রির জন্য কোনো কমন সেক্টর ডেভেলপমেন্ট করছে বা বেস করে ডেভেলপমেন্ট করছি না। এখানে কি করছি আমরা, যে এরিয়া, যে এলাকা যেরকম পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিকে ভিত্তি করে বা তার যে পরিস্থিতি তাকে বেস করে ফার্দার ডেভেলপমেন্টের স্টেপ নিচ্ছি। এই যে অ্যাপ্রোচ, এটাকে বলছি এরিয়া প্ল্যানিং অ্যাপ্রোচ। দেখো, এরিয়া প্ল্যানিং অ্যাপ্রোচ গ্রহণ করলে কি হয়, যার জন্য যেটুকু প্রয়োজন আমরা তার জন্য সেটুকু ভেবে উন্নয়ন কৌশল গ্রহণ করছি। ফলে উন্নয়নটা কি হয়, যথাযথ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্টরে কি হয়, যার যার জন্য যতটুকু প্রয়োজন সেটাকে কনসিডার করছি না, কারণ কনসিডার করার মতো কোনো স্কোপই নেই। আমরা করছি কি, অল ওভার মানে কমন অ্যাজ আ হোল বা কমনলি একটা ডিসিশন গ্রহণ করছি। ফলে কি হয়, দেখা গেলো যে ভালো অবস্থায় আছে সেও যে বেনিফিট পাচ্ছে, যে খারাপ অবস্থায় সে একই বেনিফিট পাচ্ছে। ফলে কি হয়, যে ভালো আরো ভালো হতে পারলো, যে খারাপ ততটা হতে পারলো না, ফলে বৈষম্য বেড়ে গেল। তাহলে সেক্টরের ড্রব্যাক বুঝতে পারলেন তো আমরা কেন, হোয়াই উই অ্যাডপ্টেড সেক্টর প্ল্যানিং অ্যাপ্রোচ ডিউরিং দ্য ফার্স্ট এরা বা ডিউরিং দ্য তোমার হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড এন্ড আদার্স 5 ইয়ার প্ল্যান। ওই সময় আমাদের কান্ট্রিতে আমরা যে এক একটা এরিয়াকে এক এক রকম ভাববো সেরকম পরিস্থিতি ছিল না। মানে একটা এরিয়ার জন্য একটা স্পেসিফিক স্পেশাল ভাবনা চিন্তা থাকবে, সেরকম পরিস্থিতি ছিল না ইকোনমিক তোমার পুয়ার কন্ডিশনের জন্য। ফলে কি করলাম, কমন একটা ডিসিশন গ্রহণ করে ফেললাম। ওকে, তাহলে এর ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে পরিস্থিতি নেই, বাধ্য হচ্ছে কমন এন্টার কান্ট্রির জন্য কমন ডিসিশন গ্রহণ করতে। ফলে কি হচ্ছে তোমার, ড্রব্যাকটা কি হলো, আহ, মানে তোমার হচ্ছে যে ব্যাড ইম্প্যাক্ট কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ইনইকুয়ালিটি বেড়ে যাচ্ছে, আন্তঃরাজ্য বৈষম্য বেড়ে যাচ্ছে। যখন আমরা ইকোনমিক কোনো একটা মানে ইকোনমিকটা মানে তোমার কন্ডিশনটা ইমপ্রুভ করতে পারলাম, তখন কি করলাম, এক একটার জন্য এক এক রকম বা এক এক এরিয়ার জন্য এক একটা প্ল্যান বা কৌশল নিচ্ছে, অর্থাৎ এরিয়া প্ল্যানিং গ্রহণ করছে। এটা গ্রহণ করলে কি হয়, বৈষম্যগুলো কমে যায়। ওকে, ধরো একটা লোকের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, হুম, তার আর্থিক অবস্থা মানে খুব ভালো না। সে কি করলো, সে কে বড় লোক কে ধনী লোক কে মানে হাই মানে এ গ্রেড কে বি গ্রেড না ভেবে সে কমন করলো কি, তোমার ঢালাও খিচুড়ি খাইয়ে দেবে। তার বাড়িতে পুজো আছে, হুম, সে দেখা যায় ধনী লোক সেও সেই খিচুড়ি খাচ্ছে, যে বড় লোক সেও খিচুড়ি খাচ্ছে, সবার জন্য সমান। অপর একটা বাড়িতে কি করছে, দেখা যায় বিশাল সমৃদ্ধ মানে অবস্থা সম্পন্ন বাড়ি, সেখানে দেখা যায় 3-4 রকমের তোমার হচ্ছে যে সেগমেন্ট মানে প্যান্ডেল তৈরি করেছে, যেখানে হচ্ছে যে মানে এ গ্রুপের লোকেরা এখানে এলিট গ্রুপের লোকেরা বসবে। সেখানে দেখা যাচ্ছে একটা একটা পার্টিকুলার আইটেম চলছে, বিভিন্ন বিভিন্ন হাই ফাই আইটেম চলছে। দেখো তারপরে গ্রুপে দেখা গেলো এখানে হচ্ছে যে বি ক্যাটাগরি লোকেরা বসবে, তার জন্য একরকম আইটেম আছে, সি ক্যাটাগরি একরকম বসবে, এরকম। তাহলে এই যে ভাবনা, দুটো দুরকম ভাবনা গ্রহণ করলো, সেকেন্ড যে লোকটা গ্রহণ করলো পারলো কেন, তার ইকোনমিক কন্ডিশন বেটার আছে বলে। সে করছে কি, এক একটা গ্রুপের জন্য এক রকম ভাবনা চিন্তা করছে। আগের লোকটা কি ছিল, তার এতটাই অবস্থা খারাপ, কিন্তু লোককে খাওয়ানোর ইচ্ছা কি করলো, ওরকম কোনো সেগ্রিগেশন নেই, সবার জন্য কমন তোমার ঢালাও খাবার প্রোভাইড করে গেল। দ্যাট ইজ আগেরটা হচ্ছে সেক্টরাল, পরেরটা হচ্ছে এরিয়া। হুম, মতো এরিয়া প্ল্যানিং অ্যাপ্রোচের মতো একটা কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে রবি? হ্যাঁ, তাহলে আমাদের কান্ট্রিতে এরিয়া প্ল্যানিং অ্যাপ্রোচ এটা প্রথমবার নিচ্ছে কবে, এই 6 প্ল্যান পিরিয়ডে। এটা করলে কি হয়, যেটা আগে দিন বলছিলাম, যে গভর্নমেন্ট বলছে কৃষিক্ষেত্রে ডেভেলপ করবো, জাস্ট এক্সাম্পল, দেখা গেল তোমার আয় করতো কি, অল ওভার কান্ট্রির জন্য কমন ডিসিশন গ্রহণ করতো। এরিয়া প্ল্যানিং কি করা হচ্ছে, যে জায়গার কৃষি অবস্থা যেমন আছে সেই মোতাবেক উন্নয়নের কৌশল গ্রহণ করা হচ্ছে। বুঝতে পারলে, দ্যাট ইজ এরিয়া ভিত্তিক একটা কৌশল নেওয়া হচ্ছে, এটা area planning approach। এটা প্রথম পেয়েছি 6 ফাইবার প্ল্যান। শিবারামন কমিটির সুপারিশকে ভিত্তি করে নাবার্ড কবে হলো? শিবারামন কমিটির সুপারিশকে ভিত্তি করে নাবার্ড কবে হচ্ছে, বা কোন প্ল্যানে, সরি এখানে কোন প্ল্যান দিয়েছি, কোন প্ল্যানে হচ্ছে। শিবারামন কমিটির সুপারিশকে আর তোমার আকাশে কোশ্চেনটা বলছি। শিবারামন কমিটির সুপারিশকে ভিত্তি করে আমাদের দেশে নাবার্ড হলো 1900 কত সাল? হ্যাঁ, এই অর্ণব অনেকদিন পরে। হুম,
6-5 এর প্ল্যান। সালটা কত বললাম, 1900 কত বলি, তাই তো? 12ই জুলাই 1918। যারা অ্যাবসেন্ট ছিল লাস্ট ক্লাস দেখে রাখবে, প্ল্যানিং আমাদের একটা ম্যাক্সিমাম 1 বা 2 দিন। হুম, ঠিক আছে। দ্য প্রপোজ ডিউরেশন অফ দ্য জনতা সিক্স প্ল্যান ওয়াজ, জনতা সিক্স প্ল্যানের প্রপোজ ডিউরেশনটা কি ছিল? হ্যাঁ, 1982। এই আকাশ, 12 জুলাই, 1982 12ই জুলাই। ঠিক আছে, এপ্রিল না, 12ই জুলাই। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসছে। নেক্সট পয়েন্ট, জনতা সিক্স প্ল্যান কোনটাকে বলছি আমরা? জনতা সিক্স প্ল্যান, জনতা গভর্নমেন্টের ষষ্ঠ প্ল্যান কোনটাকে বলা হয়? হুইচ 5 ইয়ার দ্য প্রপোজ ডিউরেশন অফ দ্য জনতা সিক্স প্ল্যান ওয়াজ? প্রপোজ ডিউরেশনটা কি, যদিও চলেছিল 2 বছর, জাস্ট 2 ইয়ার্স এটা কন্টিনিউ হয়েছিল, কারণ 2 বছরের মাথায় এটাকে টার্মিনেট করা হয়েছিল। জনতা গভর্নমেন্ট ফল করছে কেন্দ্রে, আসছে কংগ্রেস গভর্নমেন্ট, কংগ্রেস গভর্নমেন্টের দ্বারা। বাট আওয়ার কোশ্চেন ইজ দ্য প্রপোজ ডিউরেশন অফ জনতা সিক্স প্ল্যান ওয়াজ, জনতা গভর্নমেন্টের সিক্স প্ল্যানের ডিউরেশনটা কি ছিল, প্রপোজ ডিউরেশনটা? ভেরি গুড এভরিবডি। তোমার এই বাকির অ্যাটেম্প করলে না কেন গো? যারা আনসার করেছো 3 জন অ্যাটেম্প করলে না? এইটা হচ্ছে মনে রাখবে 78 থেকে 83, 5 বছরের জন্য। বাট অ্যাকচুয়াল ডিউরেশন, অ্যাকচুয়ালটা ছিল 1978 থেকে 80। অ্যাকচুয়ালটা ছিল 1978 থেকে 80। ওকে, নেক্সট। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ আ ফিনান্স ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া এস্টাবলিশ ডিউরিং। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক বলেছিলাম তোমার হচ্ছে যে দুটো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান একই বছরে পেয়েছে আমাদের কান্ট্রিতে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকটা কবে হয়েছিল? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক এইটা কবে হয়েছিল? ইয়ারটাও মনে রাখতে হবে, সঙ্গে প্ল্যানটাও মনে রাখতে হবে। 1982। নাবার্ড, এটা সেম ইয়ার, 1982। অর্থাৎ কোন প্ল্যান? আনসার হচ্ছে 6-5 প্ল্যান। আনসার হচ্ছে 6-5 প্ল্যান। আর কটা কোশ্চেন আর মনে হয় আছে? আর 4টে কোশ্চেন আছে, 3টে কোশ্চেন। রাগনার ফ্রিচ এন্ড জন টিনবার্জেন গড নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। কোন বছরে এই দুজন নোবেল প্রাইজ পেয়েছেন ইকোনমিক্স? রাগনার ফ্রিচ এন্ড প্রফেসর টিনবার্জেন, এই দুজন ইকোনমিক্স নোবেল প্রাইজ কবে পেয়েছিলেন? কি হলো, বলা পাচ্ছে না ভাই? আচ্ছা, বল দিচ্ছি। অর্থাৎ ইকোনমিক্সে প্রথম নোবেল কবে দেওয়া হয়েছিল? ইকোনমিক্সে প্রথম নোবেল কবে দেওয়া হয়েছিল? প্রথমবারে দুজন পেয়েছিলেন। এবং সঙ্গে লিখবে ইন আ পার্টিকুলার ইয়ার হাউ মেনি পার্সন ম্যাক্সিমাম নোবেল প্রাইজ পেতে পারেন একটা বছরে। ইন আ পার্টিকুলার সাবজেক্ট, যে কোনো একটা যে কোনো সাবজেক্টে একটা বছরে সর্বোচ্চ কতজন নোবেল পেতে পারে? এর সঙ্গে বলো তোমরা, আনসারটা দেওয়ার পর লিখো। প্রথমবার ইকোনমিক্সে দুজন পেয়েছিলেন, প্রথমবার ইকোনমিক্সে দুজন পেয়েছিলেন। একজন তোমার ছিলেন, মনে রাখবে, রাগনার ফ্রিচ, আর পরের জন আরেকজন হচ্ছে জন টিনবার্জেন। 1969, অর্থাৎ ইকোনমিক্সে প্রথম নোবেল দেওয়া হয়েছিল 1969-এ। ম্যাক্সিমাম কজন পেতে পারেন একটা সাবজেক্টে? ম্যাক্সিমাম 3 জন পেতে পারেন, ম্যাক্সিমাম 3 জন পেতে পারেন। যদি প্রথম বছর ইকোনমিক্স আমরা দেখেছিলাম দুজন পেয়েছিলেন প্রথম বছর। আর ইকোনমিক্স মনে হয় প্রথমবার নোবেল দেয় 1969 সালে। আর নোবেল প্রাইজ প্রথম কবে দেওয়া হয়? ইকোনমিক্স তো 1969-এ। আমরা এখন ছটা ছটা পাচ্ছি। 1 নাম্বার ইকোনমিক্স, এটা হচ্ছে 1969, অনেক পরে। আর এই 5টা এক্স্যাক্টলি স্মিতা 1901-এ দেওয়া হয়েছিল। 1901 সালে প্রথমবার দেওয়া হয়েছিল। ঠিক আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি আকাশ। আচ্ছা, এই কোশ্চেন এরকম দিতে পারে কোশ্চেনটা, যদি আমরা একটা অনুরূপ কোশ্চেন আগে আমরা আলোচনা করলাম, বাট আমরা এই ধরনের ভার্সন দিয়ে কোশ্চেনটা পেতেই পারি। ওকে, ট্রাই টু আনসার দিস কোশ্চেন। স্মাইলিং বুদ্ধা। হুম,
আগে যে কোশ্চেন ছিল সে একই কোশ্চেন অনুরূপ, মানে অনুরূপ তোমার হচ্ছে যে প্রেক্ষাপট ভিত্তি করে কোশ্চেনটা। 18ই মে 19 কত দিনটা তোমার ছিল, যেটা পোখরানে অনুষ্ঠিত হয়েছিল। 18 মে 1974, ফিফথ 5 ইয়ার প্ল্যান যেটা অনুষ্ঠিত হয়, এই যে স্মাইলিং বুদ্ধা যেটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট, এটা পোখরানে হয়েছিল, যেটা পোখরান 1 বলছি, 1974 সালে হয়েছিল। এটা একটু আগেই বললাম। আচ্ছা, এটা জিকের কোশ্চেন, আমার জিকের কোশ্চেন একটা, ট্রাই টু আনসার দিস কোশ্চেন। সিমলা প্যাক্ট বা সিমলা এগ্রিমেন্ট, সিমলা চুক্তি, হ্যাঁ, সেকেন্ড হচ্ছে 1998, পোখরান 2 1998 হয়েছিল। আচ্ছা, সিমলা প্যাক্ট বা সিমলা চুক্তি যেটা আমরা বলছি, 1972, এটা গুলিয়ে যায়। উনি, ও সরি, সিমলা, হ্যাঁ সিমলা 1972। আমি যেটা বলছি তাসখন্দ, তাসখন্দটা 1966, এটা 1972। দুটো চুক্তি মনে রাখবে, তাসখন্দ হচ্ছে 1966 সালে, আর সিমলা হচ্ছে 1972 সালে। এইটা কার কার মধ্যে হয়েছে, অর্থাৎ তার সিমলা এগ্রিমেন্টটা কার কার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, ব্যাস, কার কার মধ্যে হয়েছিল সিমলা এগ্রিমেন্ট। উম জুলফিকার আলী ভুট্টো, আর হচ্ছে ভারতের পক্ষে কে ছিলেন? আর যদি বলা হয় তাসখন চিঠির সঙ্গে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর নাম যুক্ত? দ্য নেম অফ হুইচ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ অ্যাটাচড উইথ দ্য তাসখান্দ এগ্রিমেন্ট? নর্মাল জিকে কোশ্চেন এটা, লেখো এটা। আচ্ছা, দেখে নাও আনসারটা। দেখো, এইটা হচ্ছে ইন্দিরা গান্ধী, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আর তাসখান্দ চুক্তি যেটা পাচ্ছি, এইটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, 1960, তাসখান্দ 1966। আচ্ছা, একটু আমাদের একটু তোমাদেরকে ওই আমাদের আকাশের যে কোশ্চেনটা ছিল, হ্যাঁ এক্স্যাক্টলি, বার্নেস কোট হচ্ছে সিমলার তোমার হচ্ছে ওই তোমার রাজ্য বা গভর্নর ভবন, হুম, বার্নেস কোট ওইখানে হয়েছিল। এক্স্যাক্টলি, বার্নেস কোটে চুক্তিটা, এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। আচ্ছা, এখানে একটা বিষয় একটু বলে রাখি, এখানে একটা বিষয় যেটা বলবো তোমার হচ্ছে যে, এই যে তোমার যে পয়েন্ট আমরা বললাম, এই একটু আকাশের একটা কোশ্চেন ছিল, যে আকাশের কোশ্চেনটা কি ছিল, চৌধুরী চরণ সিং আর ভিপি সিং এর প্রধানমন্ত্রী কালটা, তাই তো? একটু মনে রেখো, জাস্ট আমি তিনটে পয়েন্টে বলে দিই, এবারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা পেয়েছিলাম ফার্স্ট, আমার সঙ্গে তোমরাও চেষ্টা করো আনসার গুলো করার জন্য, ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট, নাম তোমার ছিল জনতা গভর্নমেন্ট, যেটা 1977 থেকে 1977 থেকে এইটা কন্টিনিউ হয়েছিল তোমার হচ্ছে যে জানুয়ারি 1980 পর্যন্ত। এটা মার্চ থেকে জানুয়ারি। আচ্ছা, এই সময় আমরা দুজন পিএম পেয়েছি। প্রথমটা পেয়েছি মোরারজি দেশাই, তারপরে কি পেলাম, তারপরে চরণ সিং। চরণ সিং একটু প্রত্যেক মুখস্থ হয়। চরণ সিং, এটা হচ্ছে উনি হলেন 77 থেকে 79, আর ইনি 79, 1979 এর জুলাই থেকে, জুলাই, ডেটটা বলছি না, হ্যাঁ, জুলাই 1970, দরকার নেই রাখার, অ্যাকচুয়ালি 28 জুলাই ছিল, হ্যাঁ, জুলাই 1979 থেকে জানুয়ারি, 14 জানুয়ারি, দরকার নেই, হ্যাঁ, 1980 পর্যন্ত। ঠিক আছে, জুলাই 1979 থেকে জানুয়ারি 1980 পর্যন্ত, এই সময় ছিলেন চরণ সিং। আচ্ছা, গেল। এরপর হচ্ছে কি ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। এইবার দেখো রাজীব গান্ধী গভর্নমেন্ট তোমার হচ্ছে যে ফল করে গেল। ঠিক আছে, রাজীব গান্ধী গভর্নমেন্ট ফল করে গেল।
মানে তোমার হচ্ছে যে কি হচ্ছে তোমার, মানে ফল বলতে তোমার হচ্ছে যে ওই 1979 ইলেকশন হচ্ছে। হুম। এবং সেই ইলেকশনে দেখা গেল কি হচ্ছে তোমার, সেই ইলেকশনে তোমার রাজীব গান্ধী গভর্নমেন্ট ফলো করে যাচ্ছে, মানে হেরে যাচ্ছে। আসছে কি তোমার একটা জোট সরকার, যার নাম হচ্ছে এনএফজি, ন্যাশনাল ফ্রন্ট গভর্নমেন্ট, অর্থাৎ সেকেন্ড নন কংগ্রেস গভর্নমেন্ট। নাম কি ছিল? এনএফজি, ন্যাশনাল ফ্রন্ট গভর্নমেন্ট। যেমন এখন এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তখন ছিল ন্যাশনাল, এখন মানে ওই গভর্নমেন্ট নাম ছিল এনএফজি, ন্যাশনাল ফ্রন্ট গভর্নমেন্ট। এর পিএম কে হয়েছিল? এর পিএম হয়েছিল ভিপি সিং। কোন সময় আসলো? 1989। ঠিক আছে, যদি মান্থ জানতে চাও, ডিসেম্বর। কোন সময় পর্যন্ত ছিল? নভেম্বর 1990। মানে 1 বছর টেকেনি আর কি, জোট ভেঙে গেল। ঠিক আছে। এরপরে ভিপি সিং এর পরে চন্দ্রশেখর। চন্দ্রশেখর হলেন তোমার হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। CHANDRA, SCKHER, চন্দ্রশেখর। কোন সময় হলো? এই থেকে, এই যে নভেম্বর 1990 থেকে, নভেম্বর 1990 থেকে তোমার হচ্ছে 1 বছর। নভেম্বর, নভেম্বর 1 বছর হয়নি, নভেম্বর 1900, হ্যাঁ এক্স্যাক্টলি স্মিতা, নভেম্বর 1990 থেকে, মানে আমরা বছর 1 বছর কিন্তু কয়েকটা মাস। জুন 1991, নভেম্বর 1989 থেকে জুন 1990, মানে কয়েকটা মাস চন্দ্রশেখর। এরপরে কি হচ্ছে? এরপরে আবার তোমার চলে আসলো কংগ্রেস গভর্নমেন্ট। ঠিক আছে, এরপরে চলে আসতে আবার কংগ্রেস গভর্নমেন্ট আসছে ভিপি সিং, পিভি নরসিংহের নেতৃত্বে, 1991। এরপরে কি আসছে? এরপর হচ্ছে তোমার হচ্ছে যে নরসিংহ রাও। নরসিংহ রাও কবে আসলেনি? 1991। 1991-এর ইনি তোমার হচ্ছে যে জুন মাসে আসছেন, এবং পুরো 1996, মানে পুরো টার্মটা উনি কভার করেছেন, 5 ইয়ার্স। ঠিক আছে, আকাশ ক্লিয়ার হলো আপাতত, এটুকু থাক, তারপর পরে কোনো কোশ্চেনে বলবো। হ্যাঁ, তাহলে কি আমরা কি পেলাম? তাহলে ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট at the center, Janata government came to the power in March 1977 under the prime ministership of Morarji Desai. During Janata government, we got two prime minister. One is Morarji Desai, and next is Charan Singh. চরণ সিং তোমার জুলাই 1979 থেকে জানুয়ারি 1980, এই যে একজন প্রধানমন্ত্রী, যিনি তোমার হচ্ছে যে মানে একজন প্রধানমন্ত্রী, হ্যাঁ, তোমার হচ্ছে যিনি তোমার হচ্ছে যে ওই মানে পার্লামেন্টের মুখোমুখি হন আর কি, প্রধানমন্ত্রী থাকাকালীন। ঠিক আছে, ওই সময় অল্প সময়ের মধ্যে পার্লামেন্টের সেশন তোমার ছিল না, মানে হয়নি আর কি। হুম, অল্প 1 মাসের জন্য। ঠিক আছে, ওই 5 মাস সামথিং। আচ্ছা, এরপরে কি হচ্ছে? ইন্দিরা গান্ধী চলে আসলো আপনার এই জানুয়ারি 1980-তে। আসছে ইন্দিরা গান্ধী জানুয়ারি 1980-তে। আবার আসছে, হ্যাঁ, ইন্দিরা গান্ধী। আর হচ্ছে অক্টোবর 1984-এ রাজীব গান্ধী। এই যে মারা গেল 31 অক্টোবর। হুম, রাজীব গান্ধী হচ্ছে। ঠিক আছে। হুম, এরপর হচ্ছে, এরপরে কি আসলো? সেকেন্ড টাইম নন কংগ্রেস গভর্নমেন্ট, এনএফজি, ন্যাশনাল ফ্রন্ট গভর্নমেন্ট কেম টু দ্য পাওয়ার ইন 1989 মান্থ অফ ডিসেম্বর আন্ডার দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ ভিপি সিং। এবং এই যিনি পিএম হলেন এই সময় নভেম্বর 1990, মানে 1 মাসের কম সময়, মানে 1 বছর, 1 বছরের থেকে একটু কম সময়ের জন্য গভর্নমেন্ট ফল করে গেল। হলো কি আবার অ্যালায়েন্স গভর্নমেন্ট চন্দ্রশেখর, নভেম্বর 1990 থেকে জুন 1991, গভর্নমেন্ট ফলো করে যাচ্ছে। ইলেকশন হলো, ইলেকশনে কংগ্রেস গভর্নমেন্ট আবার জয়লাভ করে ফিরে আসছে। আচ্ছা, নেক্সট, এটা রিপিট কোশ্চেন। এটা আগেরবার হয়েছে কোশ্চেনটা, ভাষা চেঞ্জ করা হয়নি, যা কোথাও পারেনি বলে। আচ্ছা, আশা করি প্রত্যেক আনসার ঠিক হবে। দেখো তো, হুইচ 5-year প্ল্যান ওয়াজ ফর্মুলেটেড বাই দ্য জনতা গভর্নমেন্ট? যে 77 সালে আসলো, ওরা কি করলো? 1978 থেকে একটা প্ল্যান তৈরি করলো। তোমার 1978 থেকে একটা প্ল্যান তৈরি করলো, যার নাম হচ্ছে কি তোমার, যার নাম হচ্ছে রোলিং প্ল্যান। ভেরি গুড। কিন্তু এতজন একান্ত হাত ঘুরে থাকলে, হাত ঘুরে বসে থাকলে কেন?
লাস্ট কোশ্চেন আজকের সেশনে, হুইচ ফাইবার প্ল্যান ইজ অলসো নোন এজ গ্যাডগিল প্ল্যান? এর মধ্যে আমরা কোন প্ল্যানটাকে বলছি আমরা গ্যাডগিল প্ল্যান বলছি? কোনটাকে বলছি আমরা গ্যাডগিল প্ল্যান? গ্যাডগিল, প্রফেসর গ্যাডগিল। ট্রাই টু আনসার দিস কোশ্চেন। কোনটাকে বলছি যার প্ল্যান ডকুমেন্টটা তো যেমন এটা বলছিলাম, যেমন বললেন মহালনবিস প্ল্যান এবং গ্যাডগিল প্ল্যান কোনটাকে বলছে? মহালনবিস নামটা কমন তোমাদের নাম, তোমাদের কাছে অনেকেই শুনেছো, ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় দেয়। এবার একটা কোশ্চেন আমরা পাই গ্যাডগিল প্ল্যান, মানে গ্যাডগিল প্ল্যানটা, দ্যাট ইজ গ্যাডগিল প্ল্যান ডকুমেন্ট বা ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করেছিল কোনটা? আনসার ইজ দ্য ফোর্থ ফাইবার প্ল্যান। আনসার হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ফোর্থ ফাইবার। ওকে, আজ চলে এসো আমাদের পরবর্তী, আমরা আজকে যেটা শুরু করব তোমার হচ্ছে যে সেভেন প্ল্যানটা শুরু করি। সেভেন, দেখো এই যে সেভেন প্ল্যান যেটা পাচ্ছি এর ডিউরেশনটা কি ছিল? এর ডিউরেশন হচ্ছে 1985 থেকে 90, 1985 থেকে 90, সেভেন প্ল্যানের ডিউরেশনটা। দেখো সেভেন প্ল্যান ডব্লিউবিসিএস ম্যাচ 2000 এর আগে অল কন্টেন্টস, হ্যাঁ হ্যাঁ চিন্তা নেই, সব শেষ হয়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, শোনো একটা বিষয় প্রত্যেককেই বলবো, ভাবনা কম, বাস্তবায়ন বেশি। ঠিক আছে, এই একটা বিষয়, এটাকে তোমার সর্বদা সব ক্ষেত্রে মনে রাখবে। যে সময়টুকু ভাববে সেই সময়টুকু ভাবনার বিষয়টাকে বাস্তবায়িত করা অনেক বেশি এফেক্টিভ হবে। আর তুমি মানে তোমরা এই যে তোমার স্যার আছেন, ঠিক তোমাদের পরীক্ষায় যদি সর্বোচ্চ মার্কস তুমি ক্যারি করতে পারো, সেই জায়গাটা রিচ করার জন্য তোমাদেরকে ঠিক নিয়ে যাবে, তুমি ঠিক সেভাবেই চলবে। তোমরা আর প্রত্যেককে বলছে আর কি সেই নিয়ে ভাববেন, কিন্তু জাস্ট তোমরা কি করো স্যারের মানে তোমার হচ্ছে পথটা অনুসরণ করো। তাহলেই তোমার যে জায়গাগুলো ঘাটতি আছে সেই ঘাটতিগুলো ফিল আপ করে তুমি তোমার লক্ষ্যে যাওয়ার, লক্ষ্যে পৌঁছানোর জায়গাটাকে এনশিওর করতে পারবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি। আচ্ছা, সেভেন ফাইবার, দেখো যখন আমরা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করছি, 85, 1 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী কে আছেন? রাজীব গান্ধী। অর্থাৎ সেভেন প্ল্যান এইটা আমাদের কান্ট্রিতে কমেন্সড হয়েছিল রাজীব গান্ধী গভর্নমেন্টের টাইম। তাহলে দ্য ডিউরেশন অফ দ্য সেভেন ফাইবার প্ল্যান, দ্য ডিউরেশন অফ দ্য সেভেন ফাইবার প্ল্যান 85 to 90। এই ভদ্রলোক, মনে রাখবে রাজীব গান্ধী, ইনি আমরা তার আগে যে সমস্ত প্রাইম মিনিস্টার পেয়েছিলাম তাদের থেকে অনেকটা মডার্ন মাইন্ডের, মডার্ন মাইন্ড ইন দ্য সেন্স মানে আধুনিক মনস্ক সম্পন্ন ব্যক্তি হিসেবে এনাকে আমরা ডিফাইন করতাম, মানে আগেরগুলোর সঙ্গে কম্পেয়ার করে বলতে পারতাম। এবং সেই মানসিকতা ভিত্তি করে উনি কি করলেন, মনে যে মানসিকতা, ওনার যে মানসিক একটা যে ভাবনা, তার রিফ্লেকশন কিন্তু আমরা কান্ট্রির ডেভেলপমেন্টের ক্ষেত্রে পেয়েছিলাম। আমাদের কান্ট্রিতে ফার্স্ট টাইম এই ভদ্রলোকের উদ্যোগে এই ফাইবার প্ল্যানে সায়েন্স এবং টেকনোলজির উপরে জোর দেওয়া হয়েছিল প্রথমবার এই সেভেন প্ল্যান। দেখ, মেন অবজেক্টিভ ইকোনমিক ডেভেলপমেন্ট উইথ মডার্ন টেকনোলজি অ্যান্ড সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি, এটা মেন উদ্দেশ্য। During seventh point আসছে, during seventh plan an important step was taken by the government of India for the first time in India was science and technology development, বিজ্ঞান প্রযুক্তির উপর জোর দেওয়া হয়েছিল। মনে রাখবেন এই তোমার হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাজীব গান্ধী গভর্নমেন্টের দ্বারা। হুম, আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা পাচ্ছে, দেখো এই প্ল্যানে যার উপর ফোকাস দেওয়া হয়েছিল, ফুড ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি, এটা টাইটেল বলতে পারি আমরা, মেন ফোকাস বা টাইটেল বলতে পারি ফুড ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি। রাজীব গান্ধী ওয়াজ, রাজীব গান্ধী উনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কোন সময়টা করে, যেটা বললাম 1984 থেকে 89। অর্থাৎ যেটা পাচ্ছি 1st October 1984 থেকে 31 অক্টোবর 1984 সাল থেকে 1989 সাল